আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বৈঠকে সিদ্ধান্ত। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জন গ্রেপ্তার, সদর থানার ওসি বরখাস্ত। প্রশাসনের আশ্বাসে ছাত্রদের অবস্থান কর্মসূচি স্থগিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। চলতি মাসে সারা দেশে 10 দিনের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপি। জুলাই বিপ্লবের ষড়যন্ত্রের হোতারা কিভাবে মুক্তি পাচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান রিজভীর। এবং সংবিধান নির্বাচন ব্যবস্থা সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ। রাষ্ট্র সংস্কারে দেওয়ার সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনের বিস্তারিত কর্মপন্থা সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। 5 ফেব্রুয়ারি মার্চ টু ধানমন্ডি 32 নামে বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। তাদের দাবি, বাংলার মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। এই অবস্থার মধ্যেই মাইকে ঘোষণা দিয়ে গাজীপুরে বিপ্লবী ছাত্র জনতার উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। এর আগেও বিভিন্ন কর্মসূচি পালনের সময়ও হামলা হয় ছাত্র জনতার উপর। হামলাকারীদের গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। অথচ তাদের বিরুদ্ধে সচিবালয় থেকে কোনো উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? দেশের এই অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলতে কাজ করবে যৌথ বাহিনী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। এদিকে জেলা প্রশাসনের আশ্বাস ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি। গাজীপুর প্রতিনিধি মাজহার ইসলামের পাঠানো তথ্য ছবিতে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্বৈরাচার বিরোধী বুলডোজার কর্মসূচির রেশ না কাটতেই সবার চোখ এখন গাজীপুরে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুহুর্মুহু স্লোগানে দিনভর উত্তাল ছিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবরে সেখানে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের আটকে রেখে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলসহ দুর্বৃত্তরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ভোর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঢাকা থেকে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী দোসর অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সার্জিস আলম আলটিমেটাম দেন জড়িতদের দ্রুত গ্রেফতারের। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব,
এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে যাচ্ছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ চান জাতীয় নাগরিক কমিটির নেতারা। অনতিবিলম্বে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জিএমপি কমিশনার সহ রেসপন্সিবলদের এখান থেকে অপসারণ করতে হবে এবং আমরা দাবি জানাচ্ছি এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে জনগণের নিরাপত্তা দিতে পারে না, তার আর দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গাজীপুরের পুলিশ কমিশনার। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত ও হামলাকারী বাকিদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান পুলিশ কমিশনার নাজমুল করিম খান। পরে জেলা প্রশাসকের আশ্বাস ও সারা দেশে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের খবরে ডিসি অফিসের সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করে গাজীপুরের ছাত্র জনতা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা। এদিকে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। সকাল 10:15টার দিকে ঢাবেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের 6ষ্ঠ তলার ওয়ার্ডে আহতদের দেখতে চান তারা এবং তাদের খোঁজ খবর নেন। পরে 11:15টার দিকে হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস সরকারকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা হবে, কিন্তু ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তৌরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানের পরিস্থিতি নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসব। এর মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের নানান অজানা ইতিহাস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এর পিছনে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরো জানান, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে সফল ইউনূস সরকার। বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি। 15 বছরে প্রতি বছর অন অ্যান এভারেজ $16 বিলিয়ন করে চলে গেছে। প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফেরত আনার জন্য। আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন, কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে $14 বিলিয়ন আনতে, আমি মনে করি এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে গভর্নমেন্ট, তারা পারবে $234 বিলিয়ন আনতে। গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরবে বলেও জানান বক্তারা। তৌরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রিজভী বলেন, সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে এবং এসব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। দোসররা কিভাবে জামিনে বের হচ্ছে তা খতিয়ে দেখার দাবি রিজভী। এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের 772 জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান এসএসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। বিভাগীয় শহরগুলোতে সেখানেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে তার দল। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। দাবি করেন, দেলোয়ার হোসেন সাইদি সহ জামায়াতের শীর্ষ নেতাদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদন। একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা দেয়া হয়েছে প্রতিবেদনে। রাষ্ট্র সংস্কারে দেওয়া সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে 90 দিন বা 3 মাসে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের 15 দিন পর গত 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত বুধবার প্রতিবেদন জমা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আজ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে রাষ্ট্রকে ব্যক্তিগত তালুক বানিয়েছিলেন শেখ হাসিনা। এমন মন্তব্য করে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচারে সহায়তা করেছেন কিছু বিচারক। রাজধানীর এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থ পাচারের মূলে ছিল দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সহ আওয়ামী সরকারের সুবিধাভোগীদের যোগসাজশ। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজনীতিবিদদের জন্যই আওয়ামী শাসন আমলে ব্যাপক অর্থ পাচার সম্ভব হয়েছে, এ নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংসদীয় পদ্ধতির বিতর্কে প্রস্তাবের পক্ষে সরকারি দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আর বিপক্ষে বিরোধী দল ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। সবকিছু নষ্টের নাটের গুরু হচ্ছে সেই রাজনীতিবিদরা। ফ্যাসিস্টরা আসলে কোন রাজনীতি হয় না মাননীয় স্পিকার, তখন রাষ্ট্র পরিচালিত হয় অলিগার্কদের দ্বারা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শেখ হাসিনার শাসন আমলের 15.5 বছরে মুজিব পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠদের অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। অর্থ পাচার একটা বসন্তকাল ছিল মনে হচ্ছিল, একটা মৌসুম ছিল মনে হচ্ছিল যে এই গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ ব্যবসায়ী,
দুর্নীতিবাজ সুবিধাভোগীরা কিন্তু তারা একটা নেক্সাস করে বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, শেখ হাসিনার অহমিকা আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার দিন শেষ। এখন সময় এসেছে নবীন প্রবীণের সমন্বয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার। রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গকে একেবারে ওই এক ব্যক্তি নিজে নিয়ন্ত্রণ করতেন না, এবং এই নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তার মধ্যে একটা প্রচন্ড অহমিকা বোধ সৃষ্টি হয়েছে। এই অহমিকা বোধটা দিয়েই কিন্তু তিনি অন্যদেরকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা বলেন, অর্থ পাচারে রাষ্ট্রের সব সংস্থাকে ব্যবহার করেছে আওয়ামী সরকার, বাদ যায়নি বিচার বিভাগও। প্রাইভেটাইজেশন অফ দি স্টেট প্রজেক্টের আন্ডারে শেখ হাসিনা প্রাইভেটাইজেশন অফ দি লিগ্যাল সিস্টেম, কোর্ট, সেটা করেছেন, এবং সেটা করতে গিয়ে তিনি বিচারকের আসনে বসিয়েছেন তার দলের লোকদের, তার অনুগত লোকদের। এনায়েতুর রহিমের বেঞ্চ কয়েকদিনের মধ্যেই বলল, না, এই যে এই তদন্ত করতে দেওয়া হয়েছিল এস আলমের বিরুদ্ধে $1 বিলিয়ন সিঙ্গাপুরে প্রেরণের জন্য, সেটি 6 মাসের জন্য তিনি স্থগিত করলেন। এই যে বিচার ব্যবস্থাকে কলুষিত করে বিচার ব্যবস্থার কিছু কিছু বিচারকও কিন্তু এই অর্থ পাচারের সাথে অর্থ পাচারকে পৃষ্ঠপোষকতা করতে ভীষণভাবে সহযোগিতা করেছে। বিতর্ক প্রতিযোগিতায় আনন্দমোহন কলেজের বিতার্কিকদের যুক্তি পাল্টা যুক্তি আর উপস্থাপনায় মুন্সিয়ানার সামনে হার মানে ঢাকার বদরুন্নেসা কলেজের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় 117তম স্থান পাওয়া শিক্ষার্থী আলামিন হাওলাদারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ালেখার যাবতীয় খরচও বহন করবে বিএনপি। এছাড়া যেকোনো প্রয়োজনে তার পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর তেজকুনি পাড়ায় আল আমিন হাওলাদারের ভাইয়ের বাসায় ভর্তি ফি, পোশাক সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম। বিএনপি ক্ষমতায় গেলে 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরে আয়োজিত কৃষক সমাবেশে তিনি একথা জানান। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এর আয়োজন করা হয়। কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে, আর এ কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি এবং কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানান কৃষক দলের সভাপতি। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মামুনুর রহমান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান ও জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামী মোহাম্মদ আরিফ সমাবেশে বক্তব্য রাখেন। বিগত সরকার যখনই দেখেছে ভোট এসেছে, সুষ্ঠু ভোট দিলেই বিএনপি ক্ষমতা আসবে, তাই তারা দেশে সুষ্ঠু নির্বাচন দেয়নি। আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এবার বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের কৃষকের কোনো সমস্যা থাকবে না। 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। জাতিসংঘে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে শূন্যের কোটায় নামিয়ে আনতে রাজধানীতে অনুষ্ঠিত হল জিরো অলিম্পিয়াড। এতে নিরাপদ ধরিত্রীর জন্য মানুষের সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন জুরি বোর্ডের সদস্য জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। মনির হোসেন তোপর রিপোর্ট। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত জিরো অলিম্পিয়াডে তরুণ সমাজের সম্পৃক্ততায় জাতিসংঘের এসডিজি অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে শূন্যের কোটায় নামিয়ে আনার উপর জোর দেওয়া হয়। লেখক ও শিশু অধিকার কর্মী ফাতিয়া আয়াতের পরিবেশনায় জাতিসংঘের সহযোগিতায় এতে অংশ নেন 50,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত পর্বে লড়াই করেন 17 জন। আমরা পিছিয়ে আছি বলবো না, বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে। প্রাকৃতিক যে ইস্যুগুলো, এগুলি থেকে তো আমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে, কারণ জিওগ্রাফিক্যালি আপনি জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। জিরো অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের ধারণাগুলো বাস্তবায়িত হলে আগামীর পৃথিবী আরো সুন্দর হবে বলে মনে করেন জুরি বোর্ডের সদস্যরা। এখন থেকে যদি আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, পভার্টি ইস্যুতে, হাঙ্গার ইস্যুতে যদি কাজ না করি, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে এটা একটা ব্যাপক একটা ডিজাস্টার হবে। এই ডিজাস্টার থেকে বের হয়ে আসা আমাদের খুব কঠিন হবে। সো আমাদের সুস্থভাবে বাঁচার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থভাবে বাঁচানোর জন্য এখন থেকে এসডিজির প্রত্যেকটা গোলকে আমাদের প্রায়োরিটি দিতে হবে এবং ইউনাইটেড নেশনসের সাথে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করার জন্য আমাদের এবং আমাদের সরকারকে আরও অনেক বেশি অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।
একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদও দেন তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাদ্য নিরাপত্তা আইনকে আরও শক্তিশালী করতে এবং স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেক হোল্ডাররা খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BBMA এর আয়োজনে সকালে ইস্কাটনে BCSIR এর পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ তার মূল প্রবন্ধে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিগুলো তুলে ধরে এর বিজ্ঞান ভিত্তিক প্রয়োগের উপর গুরুত্ব দেন। সেমিনারে উপস্থিত ছিলেন BFSA এর প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন সহ খাদ্য ও পানীয় শিল্পের কর্মকর্তা, নীতি নির্ধারক এবং শিক্ষাবিদগণ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন। এর উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। উন্মোচন করেন 5টি নতুন পণ্য। পরে তিনি বিগত বছরের সেরা বিক্রয় কর্মীদের মাঝে পুরস্কার প্রদান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, সেনুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহসাবিন চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। সম্মেলনটিতে অংশ নেন প্রতিষ্ঠানটির 1600 সদস্য। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ MGI এর ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বহুভাষিক হাতে লেখা বইমেলা। এছাড়া মেলায় ছিল হাতের লেখা ও সৃজনশীল লেখার প্রতিযোগিতা। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই মেলা সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল মিডিয়ার যুগে হাতে লেখার রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প সাহিত্যকে আরও এগিয়ে নেয়াই বইমেলাটির মূল লক্ষ্য। মেলার উদ্বোধনী পর্বে ফ্রেশ ইঙ্ক ফোর্স নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় MGI এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সেলস GM হাইজিন ও স্টেশনারি মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহ MGI এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হল নাটক পাখিদের বিধানসভা। এর মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিন ব্যাপী সুফি নাট্যোৎসব। ইরানের সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আক্তারের নাটক মান্তিকুত তোয়ায়ের অবলম্বনে পাখিদের বিধানসভা নাটকের আখ্যান গড়ে উঠেছে 5 পর্বে বিভক্ত কাহিনীর বয়ানে। নাগরিকদের নৈরাজ্য ও যোগ পর্ব, পাখিদের উর্বার বিধান পর্ব, উর্বার বিতর্ক পর্ব, উড়াল পর্ব এবং সিমুর্গের দরবার অথবা নিজের তালাশ পর্ব অবলম্বনে এর কাহিনী। নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শনী হবে নাটকটির। এবারে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 26 বছরেরও বেশি সময় পর দিল্লিতে ফিরছে বিজেপি। প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 3 দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। আম আদমি পার্টি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পরবেশ বার্মা। এনডিটিভি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিশ্বর ভোটারদের বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মার্লেনা জনগণের রায় মেনে নিয়ে একে বিপর্যয় আখ্যা দিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে এরই মধ্যে এক ভিডিও বার্তায় বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, গত 10 বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে অনেক কাজ হয়েছে। এখন শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন না করে বরং মানুষের মধ্যে থাকবেন এবং তাদের সেবা করে যাবেন।
আওয়ামী স্বৈরাচারী সরকার কৃষকের টাকা লুট করে বিদেশে পালিয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট মাঠে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বিনামূল্যে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করা হবে। সমাবেশে বেগুনবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ আরও অনেকে। দামির ভোটে না, এবার যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, শাসন ক্ষমতায় যেতে পারে, মানুষের ভোট নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, প্রথম কাজ হবে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নিয়ে। তিনি ঘোষণা করেছেন এইবার আমরা কৃষকের জন্য শস্য বীমার প্রবর্তন করব। যাদের 10 বিঘা কম জমি আছে তাদের জন্য আমরা কৃষি কার্ডের মাধ্যমে পানি, সার, বীজ এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা তার কমপক্ষে 3 ভাগের 1 ভাগ সরকারের পক্ষ থেকে যাতে প্রবর্তন করা যায়, আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। পার্টিক্স খেলার খবর। ফরচুন বরিশালে শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। প্রায় 1.5 মাসের এই টুর্নামেন্ট শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন মিরপুরে শুরু করেছেন। হেড কোচ ফিল সিমন্সের নেতৃত্বে এই অনুশীলন চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রানার্স আপ চিটাগং কিংসের খেলোয়াড়দের জন্য আজকের অনুশীলন বাধ্যতামূলক নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামী 13 ফেব্রুয়ারি রাতে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 1.5 মাসের লড়াই শেষে ফরচুন বরিশালের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসর। চ্যাম্পিয়ন হয়ে তামিম ইকবাল দল পেয়েছে 2.5 কোটি টাকা অর্থ পুরস্কার। সব মিলিয়ে 5 কোটি 31 লাখ টাকার পুরস্কার দিয়েছে বিসিবি। বরিশালের চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও কে কোন পুরস্কার জিতলেন তা জানাচ্ছেন পরাগ আরমান। ফরচুন বরিশাল টিকিট নিয়ে হাহাকার, পেমেন্ট দেয়া নিয়ে গড়িমসি, ফিক্সিং বিতর্ক, এমনি সব নানা ঘটনা রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বিপিএল এর 11 আসর। 7টি দলের 40 দিনের ব্যাটে বলের যুদ্ধ শেষে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড 196 রানের টার্গেটে নেমে চিটাগং কিংসের বিপক্ষে 3 উইকেটে জয় পেয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন 6 জন ক্রিকেটার। গত আসরে 3 কোটি 28 লাখ টাকার প্রাইজ মানি দিয়েছিল বিসিবি, এবার দিয়েছে 5 কোটি 31 লাখ টাকা। আগের আসরে চ্যাম্পিয়ন বরিশাল 2 কোটি টাকা প্রাইজ মানি পেলেও এবার পেয়েছে 2.5 কোটি। আগের আসরে রানার্স আপ পেয়েছিল 1 কোটি টাকা, এবার চিটাগং কিংস পেয়েছে 1.5 কোটি। আগের আসর থেকে এবারের আসরে বিসিবি 3টি ক্যাটাগরি নতুন সংযোজন করেছে। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স প্রাইজ মানি হিসেবে পেয়েছে 60 লাখ টাকা। চতুর্থ স্থানের দল রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। টুর্নামেন্টের ইমার্জিং খেলোয়াড় হিসেবে পুরস্কৃত তানজিম হাসান তামিম পেয়েছেন 3 লাখ টাকা। এই 3টি নতুন ক্যাটাগরি। ফাইনালের সেরা খেলোয়াড় তামিম ইকবাল পেয়েছেন 5 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ জিতেছেন 10 লাখ টাকা অর্থ পুরস্কার। সেরা ফিল্ডার মুশফিকুর রহিম জিতেছেন 3 লাখ টাকা। সর্বোচ্চ 511 রান করে টুর্নামেন্টের সেরা সংগ্রাহক নাইম শেখ জিতেছেন 5 লাখ টাকা। এছাড়া 25 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ পেয়েছেন 5 লাখ টাকা অর্থ পুরস্কার। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বৈঠকে সিদ্ধান্ত। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জন গ্রেপ্তার। সদর থানার ওসি বরখাস্ত। প্রশাসনের আশ্বাসে ছাত্রদের অবস্থান কর্মসূচি স্থগিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম, অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।
চলতি মাসে সারা দেশে 10 দিনের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপি। জুলাই বিপ্লবের ষড়যন্ত্রের হোতারা কিভাবে মুক্তি পাচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান রিজভি। এবং সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ। রাষ্ট্র সংস্কারে দেওয়ার সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।